আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য তথাকথিত ডিপ স্টেট একটি সুপরিকল্পিত কৌশল প্রস্তাব করেছিল। তবে সেই প্রস্তাবে তারা সায় দেননি বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রক্তে ভেজা স্বাধীনতা থেকে সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের শুরুর দিকেই কিছু শক্তিশালী রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, যাদের তিনি ডিপ স্টেট হিসেবে উল্লেখ করেন, তাদের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে। ওই প্রস্তাবে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্ধারিত মেয়াদ 2029 সাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করা হবে যদি তারা নির্দিষ্ট কিছু শর্ত মেনে নেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি জানান, প্রস্তাবের অংশ হিসেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন থেকে দূরে রাখতে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশলও দেখানো হয়েছিল। বিশেষ করে তারেক রহমান সহ বিরোধী নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো বহাল রেখে নির্বাচনকে প্রভাবিত করার একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তারা পুরো কৌশল সাজিয়ে দিয়েছিল, কিভাবে সমঝোতার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যায়, কিন্তু আমরা সেটিকে প্রত্যাখ্যান করেছি বলে আসিফ মাহমুদ বলেন। জ্বালানি খাতে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করেছে এবং এ কাজে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যেখানে বিএনপির বিভিন্ন অংশের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি পারচেজিং কমিটিতে ছিলাম। নিয়ম অনুযায়ী দেশে কমপক্ষে 2 মাসের জ্বালানি মজুত থাকার কথা, কিন্তু 1 মাসের মধ্যেই সংকট তৈরি হওয়া অস্বাভাবিক। এতে সরকারের ঘনিষ্ঠ কারো সম্পৃক্ততা থাকতেই পারে। এছাড়া প্রশাসনের দলীয়করণের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, বিএনপি স্থানীয় পর্যায়ে নিজেদের সমর্থকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। যাদের ভবিষ্যতে মেয়র পদে নির্বাচন করবে তাদেরই আগে প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। এতে নির্বাচনের সমতা নষ্ট হচ্ছে বলেন তিনি। আসিফ মাহমুদ আরো বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল বলেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে পরবর্তীতে দেখা গেছে আগের সরকারের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি বর্তমান সরকারের মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন, যা সেই সময়ের লেভেল প্লেইং ফিল্ড যুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বাংলাদেশের ইতিহাস চর্চা দীর্ঘদিন ধরে একটি সীমিত বিতর্কের মধ্যে আবদ্ধ। কে আগে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই প্রশ্নে আলোচনা সীমাবদ্ধ থাকে, অথচ প্রকৃত ইতিহাস হচ্ছে জনগণের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও অবদানের ইতিহাস বলেন তিনি। তিনি আরো বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের ইতিহাসেরও বয়ানও পরিবর্তিত হয়ে যায়, যা দুঃখজনক। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর এই ধারা পরিবর্তনের আশা করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। 1990 সালের পর যেমন অনেক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়নি, এখনো একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না, যোগ করেন তিনি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।